৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ৭০ অনুচ্ছেদ বহাল রাখায় ক্ষোভ বিরোধী দলের। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ দেখছে না সরকারি দল। যদি স্বাধীনভাবে ভোট দিতে পারতো তাহলে অবশ্যই এটা রাষ্ট্রপতি পদটা আরো বেশি সম্মানিত হতো। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে ক্ষমতার ভারসাম্য, সেই ধরনের ভারসাম্যর দিকে আমরা এগোতে পারতাম। নির্বাচন কমিশনটা হয়েছে সংবিধান অনুযায়ী, শিডিউলটা হয়েছে সংবিধান অনুযায়ী, ভোট দিয়েছি সংবিধান অনুযায়ী, শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী। এই সংবিধান যেটা আছে বর্তমানে এক্সিস্টিং, এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংবিধানই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ। বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। দেয়া হলো গার্ড অব অনার। কাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কলকাতায় আগুনে নিহত দুজনের গ্রামের বাড়ি সাতক্ষীরায় মাতম। ৭ বাংলাদেশের মরদেহ হস্তান্তর শুরু। হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ ভারতীয় হাই কমিশনারের। গ্যাসের অভাবে পাম্পে পাম্পে গাড়ির সারি। দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না চাহিদা মতো। মহেশখালীতে মার্কিন কোম্পানির এলএনজি টার্মিনাল বন্ধে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা। কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন। পাবে ১ বছরের বেশি বয়সী ৫০ লাখ মানুষ। হাবো ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে একসঙ্গে মোকাবেলায় জোর স্বাস্থ্যমন্ত্রীর। পরিবেশ ধ্বংস, মাদকসহ নানা অপকর্মে জড়িত রোহিঙ্গারা অর্থনীতির ওপর তৈরি করেছে বড় চাপ, বললেন সেনাপ্রধান। ২ বছরের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা। এবং ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা ট্রাম্পের। তেহরানের সঙ্গে লেনদেনকারী দেশকেও চরম পরিণতির হুমকি। প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত পেজেশকিয়ানের। পঁয়ত্রিশ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সরাসরি যাচ্ছি সেখানে। সরি, এখন ঠিক আছে? ঠিক আছে না, আপনি মাইক সেশনের মাইক শুনতে পারবেন না। আমি আবার একটু শুরু করি তাহলে ভালো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। না, এখানে তো নাই কেন? আপনার তো ওনাদেরকে নাই নাকি? ওইটা অন করতে হবে নাকি? ওই ছোট মাইকটা অন করতে হবে? না, এখানে ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে। এখন বলেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ ২০ আগস্ট ২০২৬, ৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুযায়ী আপনারা মাননীয় সংসদ সদস্যগণ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এ লক্ষ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুর প্রাক্কালে নির্বাচনী কর্তা হিসেবে আহ্বানকৃত এই বৈঠকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর বিধান অনুযায়ী এই নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৯ অনুযায়ী আমি এখন বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম, তাদের প্রস্তাবক এবং সমর্থকদের নাম ঘোষণা করছি। ১ নম্বর প্রার্থী হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম। প্রস্তাবক জনাব মোহাম্মদ শফিকুর রহমান, মাননীয় সংসদ সদস্য ও সমর্থক জনাব আবদুল্লাহ আল আমিন, মাননীয় সংসদ সদস্য। এবং দ্বিতীয়জন হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তাবক ডক্টর আব্দুল মঈন খান,
মাননীয় সংসদ সদস্য এবং সমর্থক জনাব গয়েশ্বর চন্দ্র রায় মাননীয় সংসদ সদস্য। এবার আমি রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 অনুযায়ী ভোটদান পদ্ধতি এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ের প্রতি আপনাদের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত সহায়ক কর্মকর্তাগণ আপনাদের নিকট ব্যালট পেপার নিয়ে যাবেন। যারা আমার সাথে সহায়তা করার জন্য এসছেন ওই সহায়ক কর্মকর্তারা আপনাদের কাছে ব্যালট নিয়ে যাবেন। ব্যালট পেপারের মুড়িতে ব্যালটের ক্রমিক নম্বর, মাননীয় সংসদ সদস্যদের নাম, বিভক্তি নম্বর উল্লেখ আছে। এর নিচে নির্ধারিত ফাঁকা ঘরে আপনি পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। দয়া করে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপারটা গ্রহণ করবেন আপনারা। ব্যালট পেপার গ্রহণকালে অনুগ্রহ করে ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা তা নিশ্চিত হয়ে নেবেন। ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা দয়া করে একটু দেখে নেবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষরের ক্রমানুসারে মুদ্রিত আছে। আপনার প্রার্থীকে তার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন এবং সংরক্ষিত যে কোনো ব্যালট বাক্সের অভ্যন্তরে ব্যালটটি রাখবেন। আপনি নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। শূন্য স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করতে হবে। ভোট গ্রহণ বিকাল 5টা শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। অতঃপর সরকারি গেজেটে ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 10(1) অনুযায়ী সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কাজেই ভোট প্রদানের পর এবং ভোট গণনাকালে সম্মানিত সংসদ সদস্যগণ সংসদ কক্ষে অবস্থান করতে পারবেন। যদি আপনারা থাকতে চান থাকতে পারবেন। নির্বাচন পরিচালনা কাজে এখানে উপস্থিত জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্বাক্ষর আপনারা বাংলায় করতে পারেন, ইংরেজিতে করতে পারেন, কিন্তু পূর্ণ নাম স্বাক্ষর করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি এটা একদম এখানে মুখের কাছে আনতে হইতে তো
নিজেদের ভোট প্রদানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করছেন সংসদ সদস্যরা, যেটি সবশেষ 1991 সালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং এবার প্রার্থী রয়েছেন 2 জন। এর মাঝখানে 7 জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবার বিএনপির তরফ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে জামায়াত। আমরা দেখছি প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভোটদান করলেন, তিনি ভোট দিলেন রাষ্ট্রপতি নির্বাচনে এবং এরপরে আমরা দেখছি বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভোট দিয়েছেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবেই কিন্তু আসলে এটি শুরু হয়েছে। শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট দিলেন, এরপরে রাষ্ট্রপতি প্রার্থী এবং যিনি দীর্ঘদিন যাবৎ বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখনও তিনি স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে আছেন। রাষ্ট্রপতির শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আসলে তিনি বাকি সব পদ এটি স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হবে, অর্থাৎ অব্যাহতি নেওয়া হবে। অর্থাৎ তিনি কিন্তু আমরা দেখছি বিরোধী দলীয় সংসদ সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে করমর্দন করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলে হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি, যেহেতু 70 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই, যার ফলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমরা দেখছি তিনি ভোট দিয়েছেন, ভোট দিয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন সংসদ সদস্যদের সঙ্গে, বিরোধী দলীয় সংসদ সদস্যদের সঙ্গেও তিনি করমর্দন করলেন আমরা দেখলাম। অর্থাৎ 5টা পর্যন্ত যেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুরুতে নির্বাচন কমিশন কিন্তু আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেছেন সংসদ সদস্যদেরকে কিভাবে ভোট দিতে হবে সেই প্রসঙ্গে, যদিও নির্বাচন কমিশনের তরফ থেকেও কিন্তু এর আগে বলা হয়েছে যেহেতু দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কোনো ধরনের অভিজ্ঞতাও কিন্তু আসলে নির্বাচন কমিশনের ছিল না, যার ফলে এটি কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে, কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং সেইভাবেই কিন্তু আসলে নির্বাচন সেটি ভোট গ্রহণ সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভোট দিয়েছেন, শুভেচ্ছা বিনিময় করলেন বিভিন্ন সংসদ সদস্যদের সঙ্গে এবং তিনি তার আসন গ্রহণ করেছেন। যিনি দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন, দায়িত্ব নিতে যাচ্ছেন। রাষ্ট্রপতি নির্বাচন চলছে, আমরা ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে একটু জানতে চাই। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মোরসালিন হক জুনায়েদ। একটু আগেই চিফ হুইপ ব্রিফ করেছেন, সেখানে বিস্তারিত বলেছেন, আপনি সেটি কাভার করেছেন। আমরা দেখছি যে নির্বাচন শুরু হচ্ছে ইতিমধ্যে। একটু জানতে চাই যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা কি প্রক্রিয়া হবে এবং সেটি আসলে কখন ফলাফল ঘোষণা করা হবে? ওয়ালি, আপনাকে ধন্যবাদ। আমরা যে বিষয়টি এখন পর্যন্ত দেখে নিলাম, অস্থায়ী রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিএনপির পক্ষ থেকে যে রাষ্ট্রপতি প্রার্থী তারা 4 জনই আসলে ভোট দিয়ে ফেলেছেন। এখন পর্যন্ত চিফ হুইপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঠিক আগ মুহূর্তে যে ব্রিফিংটি হয়েছে সেখানে তিনি খুব স্পষ্টভাবে বার্তাগুলো দিয়েছেন যে সরকারি যে বার্তা সংস্থা তার মাধ্যমে সরাসরি যে সম্প্রচারটি হবে সেখানে কিছু নির্দিষ্ট সংখ্যক যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন সংসদে তাদের ভোট গ্রহণ প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট সময় প্রথম 20 মিনিট তারা আসলে এই বিষয়টি তারা দেখাবেন এবং প্রক্রিয়াটি সম্পর্কে যেটি তিনি জানিয়েছেন যে সংসদ সদস্যরা তাদের নিজ নিজ আসনেই থাকবেন, তারা যেহেতু ভোটার এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আভ্যন্তরীণ যে ব্যক্তিরা রয়েছেন তারাই তাদের কাছে ভোটের যে কাগজপত্রগুলো রয়েছে, যে ব্যালটগুলো রয়েছে সেই ব্যালটগুলো তাদের কাছে নিয়ে যাবে এবং সেই মুড়ি বলা হয় সহজ বাংলায়, সেটিতে সংসদ সদস্যরা তাদের যে নির্দিষ্ট যেই ব্যালটটি রয়েছে তার পার্শ্ববর্তী স্থানে তারা স্বাক্ষর করবেন এবং পরবর্তীতে তারা ভোট দেবেন। এবং এই ভোট গ্রহণের যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার, তিনি নিজেই এই বিষয়টি দেখভাল করছেন। আমরা শুরুর দিকেই যে ছবিগুলো আমরা দেখেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যারা সিনিয়র অর্থাৎ শীর্ষ পর্যায়ের কমিশনার যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু সংসদ ভবনের অধিবেশন কক্ষে অবস্থান করছেন এবং পুরো এই রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোট প্রক্রিয়া এই ভোট প্রক্রিয়াটিকে কিন্তু তারা যতটুকু সম্ভব সুষ্ঠুভাবে সম্পাদনের এখন পর্যন্ত চেষ্টা করছেন এবং সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ সেটি আসলে শুরুতেই দেখা গেল। আমরা দেখলাম যে বিএনপি মনোনীত যে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার ভোটটি দেওয়ার পর কিন্তু বিরোধী দলের যে সংসদ সদস্য তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তার যে দলের সংসদ সদস্য তাদের সাথেও কিন্তু তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। এর আগে তো আজকে সকাল থেকেই সংসদ সদস্যরা আসতে শুরু করেন, যেহেতু সকালে বিরোধী দলীয় সংসদ সদস্যদের একটি বৈঠক ছিল, বিরোধী দলের বৈঠক ছিল এবং সবার মধ্যে এক ধরনের উৎসব মুখর পরিবেশে আমরা দেখেছি যে দীর্ঘদিন অর্থাৎ এর আগে পার্লামেন্টগুলোতে তো সংসদ সদস্যরা ভোট দিতে পারতেন না, যেহেতু প্রতিদ্বন্দ্বী ছিল না। এবার তারা ভোট দিতে পারছেন, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে তো বেশ কিছু অভিযোগ বা এক ধরনের অনুযোগ আনা হয়েছে, বিশেষ করে 70 অনুচ্ছেদ নিয়ে। সেখানে সরকারের মন্ত্রীরাও কথা বলেছেন, সেটি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম কথা বলেছেন, অন্যান্যরা কথা বলেছেন, তারা আসলে তাদের মূল বক্তব্যটা আসলে কি?
এখন পর্যন্ত যে বিষয়টি সব দিক সব মহল সরকারি বিরোধী দল সবার কাছ থেকে যে বক্তব্যগুলো এখন পর্যন্ত এসেছে তার সারাংশ আসলে যদি এভাবে করা যায় তাহলে বলা যায় যে তারা বলছেন যে গণতান্ত্রিক যে চর্চা এই চর্চাটি আসলে ধরে রাখার জন্যই রাষ্ট্রপতির নির্বাচন। যদি খুব নির্দিষ্টভাবে বলতে চাই তাহলে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরাসরি যে অভিযোগটা আসলে তিনি করছেন যে ৭০ অনুচ্ছেদের একটি সংস্কারের কথা ছিল জুলাই সনদ অনুযায়ী, সেই সনদ অনুযায়ী যদি হতো তাহলে তাদের দৃষ্টিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য সেটি আসতো, কিন্তু সেই সংস্কার প্রক্রিয়াটি হয়নি। তারপরেও তারা যে গণতান্ত্রিক যে চর্চা এটি যেন বহাল থাকে, এটি যেন সবসময় টিকে থাকে বাংলাদেশের সংসদীয় এই সরকার ব্যবস্থায়, সেই ধারাটি রাখার জন্যই তারা মূলত রাষ্ট্রপতি নির্বাচনে তারা ভোট দিয়ে প্রার্থী দিয়েছেন এবং ভোটে অংশ নিচ্ছেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে বিদ্যমান সংবিধান অনুযায়ী কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং সরকারের সার্বিক কার্যক্রমও কিন্তু এভাবেই চলমান রয়েছে। সেই বিবেচনায় এই সংবিধানের ঊর্ধ্বে আসলে তাদের যাওয়ার কোনো অবকাশ নেই। তাই ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে দলীয় সংসদ সদস্যরা কেউই আসলে ভোট দিতে পারবেন না, ভোট দিলে তার সদস্য পদ বাতিল হয়ে যাবে। পাশাপাশি কিন্তু এমন একটি আশ্বাসও পাওয়া গেল কিছুক্ষণ আগে, স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিয়ে গিয়েছেন যদি সংবিধান সংশোধন হয় তাহলে ৭০ অনুচ্ছেদেও এক ধরনের সংশোধন আসবে। মানে তিনি যেটি বলতে চেয়েছেন যেহেতু বিএনপি নোট অফ ডিসেন্ট ছাড়া যে বিষয়গুলো রয়েছে অর্থ বিল এবং আস্থা ভোট বাদে সেটি বিএনপি মেনেছে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সে অনুযায়ী তিনি বলছেন যে সংবিধান সংশোধন সম্পর্কিত যে কমিটিটি করা হয়েছে সেখানে বিরোধী দল এখন পর্যন্ত নাম দেয়নি, অর্থাৎ তিনি বলছেন যে সে অপেক্ষায় তারা আছেন। বিরোধী দলীয় সংসদ সদস্যরা নাম দিলে পরে আসলে এই যে সংশোধন প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে ঢুকবে। সেখানে জুলাই সনদে বিএনপি যে আপত্তি ছাড়া অর্থাৎ নোট অফ ডিসেন্ট ছাড়া যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো বিএনপি সংশোধনের মধ্যে আনবে, যেহেতু স্বাভাবিকভাবে এখানে সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত প্রয়োজন হবে, যার ফলে আসলে সেটি একটা গুরুত্ব বিবেচনায় আসলে সেটি গুরুত্বপূর্ণ বেশি যে বিএনপি নোট অফ ডিসেন্ট ছাড়া কোন বিষয়গুলো রয়েছে। আপনি যেরকম বলছিলেন যে এক ধরনের উৎসব মুখর পরিবেশ যেটি আসলে আপনি বলছিলেন যে আমরা দেখেছি অন্যান্য সংসদ সদস্যরাও কিন্তু ভোট দিচ্ছেন। ৩ মাস মেয়াদের কথা বলা আছে, অর্থাৎ ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের এক ধরনের কথা রয়েছে, কিন্তু সেটা আমরা দেখছি ১ মাসের আগেই, ১ মাসের মধ্যেই আসলে রাষ্ট্রপতি নির্বাচন আজকে হচ্ছে, আগামীকালকে এটি শপথ অনুষ্ঠিত হবে বঙ্গভবনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো দীর্ঘদিন ধরে আসলে তিনি বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, তিনি আসলে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। এই পরের প্রক্রিয়া সম্পর্কে আসলে যদি একটু আপনি জানান। এখন পর্যন্ত যেটি বলা হয়েছে যে বিকেল ৫টা পর্যন্ত ভোটটি অনুষ্ঠিত হবে। অধিবেশন কক্ষের ভিতরেই রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি এর ফলাফল গণনায় অংশ নেবেন, গণনা পর্যবেক্ষণ করবেন এবং অধিবেশন কক্ষেই তিনি ফলাফলটি ঘোষণা করে তারপর তিনি বেরিয়ে এসে গণমাধ্যমের সাথে তিনি কথা বলবেন এবং খুব দ্রুততম সময়ে অর্থাৎ আজকের ভেতরেই বলা হচ্ছে যে এটি একটি গেজেট প্রকাশিত হয়ে যাবে এবং শুক্রবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন, তার শপথ গ্রহণ প্রক্রিয়াটি সেখানে সম্পন্ন করা হবে এবং সেভাবেই কিন্তু সরকারের সব ধরনের ব্যবস্থাগুলো এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে। আপনি জানেন যে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে দেশ যে গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে সেটি আসলে প্রমাণিত হচ্ছে, এর মধ্য দিয়ে দেশের মানুষ আসলে সেটি দেখছেন, যার ফলে কিন্তু শুরুতেই আবার দেখতে সরকার টেলিভিশনের মধ্য দিয়ে সম্প্রচারিত হচ্ছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভোট দিয়েছেন সেটি দেখা গেছে। এখন অবশ্য সেটি কিছুটা বন্ধ আছে, অর্থাৎ এখন আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে সংসদ সদস্যদের যার যার টেবিলে আসলে ব্যালটটি পৌঁছে যাবে, যারা কর্মকর্তা রয়েছেন তারা নিয়ে যাবেন এবং সেটি তারা তার জায়গায় থেকেই ভোট দিবেন। আমরা যতটুকু জানি যে স্বচ্ছ ব্যালট অর্থাৎ সাদা কাগজের উপরে কালো ইয়াতে লেখা অক্ষরে লেখা, সেখানে আসলে পূর্ণ নাম স্বাক্ষর করার মধ্য দিয়ে ভোট দেবেন। যেহেতু এখানে ফ্লোর ক্রসিং করার সুযোগ নেই, যার ফলে আসলে স্বচ্ছ প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট হচ্ছে না, স্বচ্ছ ব্যালটের মাধ্যমে আসলে ভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি তো আসলে বলা চলে যে দেশ নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। রাষ্ট্রপতি নির্বাচন বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে এলডিপি চেয়ারম্যান অলি আহমদকে এবং আগামী দিনে আসলে রাজনীতিবিদরা কথা বলেছেন, সংসদ সদস্য কথা বলেছেন, তাদের বক্তব্যের মধ্যে সেই প্রত্যয়টুকু আসলে কতটুকু দেখলেন যে যিনি রাষ্ট্রপ্রধান হিসেবে আসবেন, রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন, তাকে সব রাজনৈতিক দলের সহযোগিতার বিষয়টি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি এবং অভিভাবকের আসনে তিনি বসবেন সেই জায়গায় তার অভিভাবকত্বের জায়গাটি নিয়ে তাদের জায়গাটি আসলে কেমন দেখছেন, তাদের বক্তব্য অনুযায়ী কেমন দেখছেন? এখন পর্যন্ত ওয়ালি যে বিষয়টি দেখা গেছে যে মূলত রাষ্ট্রপতি 22তম রাষ্ট্রপতি পদত্যাগ করার পর থেকেই যখন রাষ্ট্রপতির আলোচনা আসলে
আসলে শুরু হয়েছে তখন থেকেই যেই বড় ধরনের প্রত্যাশা ছিল 2024 5 আগস্ট পরবর্তী সময়ে যে রাজনৈতিক পরিবর্তিত এক ধরনের ভাবনা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে রাজনীতিবিদ, বিশ্লেষক, জনগণ সবার মধ্যে। সেই জায়গাটিতে দেখা গেছে যে রাষ্ট্রপতি যেই পদটি, এটি বাংলাদেশের যে এক ধরনের অভিভাবকের পদ এবং রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি, তিনি আসলে সংবিধানেরও কিন্তু অভিভাবক। তাকে সব মহল, সব নাগরিক, সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে প্রত্যেককেই আসলে তাকে আগলে ধরে রেখে এবং সর্বোপরি দেশকে আগলে ধরে রাখার একটি বড় ধরনের চাপ কিন্তু তার উপরে রয়েছে। এবং সেই যেই চাপ, এটি সবার মধ্যে সমানভাবে এক ধরনের বন্টন করে দেওয়ার যে প্রত্যাশাগুলো, সেটি কিন্তু দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষকরাও বারবার বলেছেন সেই জায়গাটিতেই রাষ্ট্রপতিকে মনোযোগ দিতে হবে। রাজনৈতিক দল কিন্তু তারাও এই প্রত্যাশাই করছে যে পরিবর্তিত বাংলাদেশে আসলে রাষ্ট্রপতি নির্বাচন দলীয় প্রার্থী হিসেবে হয়ে যাওয়ার পর তিনি যেহেতু রাষ্ট্রের অভিভাবক হবেন, সর্বোপরি তিনি সব রাজনৈতিক দলেরও কিন্তু অভিভাবক হয়ে যাবেন। রাজনৈতিক দলের মধ্যে যেই মতপার্থক্য, যে বিরোধ, এটি যেন একটি সহনশীল পর্যায়ে দেশের কল্যাণের জন্য একটি পর্যায় পর্যন্ত তিনি রাখতে পারেন, সেই জায়গাটিতে যেন রাষ্ট্রপতি অধিক মনোযোগী হন এবং সার্বভৌমত্বের যে বিষয়টি সেটি যেন অক্ষুণ্ণ রাখতে পারেন, সেই জায়গাটি রাষ্ট্রপতির কাছে কিন্তু প্রত্যাশা করেছেন সকলেই। আমরা দেখছিলাম যে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, উপনেতা, চিফ হুইপ, অন্যান্যরাও কিন্তু ভোট দিয়েছেন। অর্থাৎ যেই তাদের পাশে যে টেবিলগুলো বিরোধী দলের সংসদ সদস্যদের জন্য বসার জন্য সংরক্ষিত আসন, তার সামনে আসলে ব্যালটটি রাখা হচ্ছে এবং সেখানে তারা আসলে ভোট দিয়েছেন। মানে বলা চলে যে একটি নির্বাচনের দিকে বাংলাদেশ এগিয়ে গেল। মানে যেই নির্বাচনটি ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর ভোট দিলেন এবং তারা তাদের নির্বাচিত সরকার গঠন করলেন এবং সেই প্রক্রিয়ায় এখানে কিন্তু আসলে যদিও বিরোধী দলের কিছু অভিযোগ আছে, কিন্তু দীর্ঘদিন পর 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে আসলে যে ভোট গ্রহণের মধ্য দিয়ে, ভোটদানের মধ্য দিয়ে সংসদ সদস্যরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে অনেক সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ উচ্ছ্বসিত যে তারা নিজেরা ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। মানে এই বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, আগামী দিনে নিশ্চয়ই সংসদ সদস্যরা তারা ভূমিকা রাখবেন, রাষ্ট্রপতি তার জায়গায় ভূমিকা রাখবেন, অভিভাবকদের জায়গায় সরকার, বিরোধী দল সবাই মিলেই কাজ করবেন, তেমন প্রত্যাশা তো আসলে সব মহলেরই। এরপরে আসলে ভোট গ্রহণ শেষ হবে 5টায়, এরপরে আমরা জানি যে ভোট গণনা হবে, পরবর্তীতে আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। এরপরে তো সরকারের তরফ থেকেও নিশ্চয়ই আবারও ব্রিফিং করা হবে। আপনি কতটুকু জানেন এই বিষয়ে? জি, এই বিষয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি কিন্তু জানিয়ে গেছেন যে ভোটের যে কার্যক্রমগুলো সেটি শেষ হওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আয়োজনগুলো সেটি শেষ হওয়ার পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকেও এক ধরনের ব্রিফিং করা হবে এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে আয়োজন ছিল সেই বিষয়টিকে তুলে ধরার জন্য, এবং তারা আসলে কতটা সফলতার সাথে করতে পারছেন সেটি তারা জানান। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে দেখছিলাম যে রাষ্ট্রপতি নির্বাচন শুরু হয়েছে, যেটি 5টা পর্যন্ত চলবে এবং এরপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত কে হলেন সেটি কিন্তু সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সহকর্মীরা আপনাদেরকে সবশেষ আপডেট জানিয়ে দিচ্ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনই প্রমাণ করে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, আর সংশোধনের আগে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ। বিরোধী দল বলছে 70 অনুচ্ছেদ পরিবর্তন না করায় গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। জুলাই সনদ মেনে ভোট হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি হতো। দীর্ঘ 35 বছর পর এমপিদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। সরকার দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থী অলি আহমদ। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বুধবার বৈঠক করেছে সরকার দলীয় সংসদীয় কমিটি। অন্যদিকে বৃহস্পতিবার বেলা 12টায় অনুষ্ঠিত হয় বিরোধী দলের বৈঠক। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। ফলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। বিরোধী দলের এমপিরা বলছেন 70 অনুচ্ছেদে পরিবর্তন না এনে এই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। জুলাই সনদ মেনে নির্বাচন হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আসত বলেও মনে করেন তারা। এই রাষ্ট্রপতি নির্বাচন আরেকটি বার্তা জনগণের কাছে দিচ্ছে যে এই সরকার আসলে মুখে জুলাই সনদ, গণভোট বা সংস্কারের কথা বললেও আদতে তারা পুরনো স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখতেছে। এখনো যেটা যদি স্বাধীনভাবে ভোট দিতে পারতো তাহলে অবশ্যই এটা রাষ্ট্রপতি পদটা আরও বেশি সম্মানিত হতো। 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই
অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে না। সরকার দলীয় এমপি ও চিফ হুইপ বলছেন এই নির্বাচনই প্রমাণ করে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সংবিধান সংশোধনের আগে বিদ্যমান নিয়মে নির্বাচনের বিকল্প নেই। ভোট দিয়েছি সংবিধান অনুযায়ী, শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী। এই সংবিধান যেটা আছে বর্তমানে এক্সিস্টিং, এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংবিধানই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ। আমি আনন্দিত যে আজকে এরকম একটি মানুষ প্রেসিডেন্টের চেয়ারকে অলঙ্কৃত করতে যাচ্ছে এবং নির্বাচন হচ্ছে। আমরা যে গণতন্ত্রের কথা বলে আসছি এতদিন, সেই গণতন্ত্রের প্রতিফলন ঘটছে। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছি ওইভাবে যদি 70 অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই 70 অনুচ্ছেদ অনুসারে হবে। এই নির্বাচন প্রমাণ করে যে গণতন্ত্র আজকে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং দেশ গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যা 7:30 বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ সময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা গার্ড অব অনারে বিদায়ী অভিবাদন জানায় তাকে। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান অস্থায়ী রাষ্ট্রপতিকে। মাত্র 4 সপ্তাহের জন্য সাংবিধানিক সর্বোচ্চ পদের দায়িত্ব, এর মধ্যেই মন জয় করেছিলেন বহু মানুষের। বিদায় বেলায় শুভেচ্ছায় সিক্ত অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধা ভালোবাসায় বিদায় জানান তাকে। বৃহস্পতিবার বঙ্গভবনে শেষ কর্মদিবসে পুরো আয়োজন ছিল অস্থায়ী রাষ্ট্রপতির বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে। শেষ বেলায় পরিদর্শন বইতে স্বাক্ষর করে নিজের মতামত লিখেন হাফিজউদ্দিন আহমদ। এরপর বিদায় নেন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে। জাতীয় সঙ্গীত আর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সশস্ত্র সালাম জানায় বিদায়ী রাষ্ট্রপতিকে। এ সময় রীতি অনুযায়ী প্যারেড পরিদর্শন করেন হাফিজউদ্দিন। অশ্বারোহী দলের বিদায় অভিবাদন আর বর্ণিল রাষ্ট্রাচারে বঙ্গভবন ছাড়েন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজউদ্দিন আহমদ। সুসজ্জিত গাড়িবহরে বঙ্গভবনকে পেছনে ফেলে এগিয়ে যান 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিক হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। 24 জুলাই অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব ছাড়লে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। 3.5 দশকেরও বেশি সময় পর রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় 1 মাসেরও কম সময়ে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন হাফিজউদ্দিন আহমদ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ভারতে চিকিৎসা শেষে ফেরা হলো না দেশে। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন কেড়ে নেয় প্রাণ। নিহত 2 বাংলাদেশের গ্রামের বাড়ি সাতক্ষীরায় শোকের মাতম। দ্রুত তাদের মরদেহ ফিরিয়ে আনতে প্রশাসনের সহায়তা চায় স্বজনরা। সুস্থ হয়ে বাড়ি ফেরার ঠিক আগের দিন ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু। বাড়ি জুড়ে শোকাবহ পরিবেশ। বুধবার ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি ও 2 ভারতীয় নিহত হন। তাদের মধ্যে 2 জন সাতক্ষীরার বাসিন্দা। কালীগঞ্জের বড়িয়া গ্রামের আলিমুজ্জামান সাজু চিকিৎসার জন্য যান কলকাতায়। দেশে ফেরার আগের দিন ঘুমের মধ্যে হোটেলে আগুনে দগ্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সন্ধ্যা 6টার সময় সংবাদ পাইছি মারা গেছে। চিকিৎসার জন্য কলকাতা যায়। কলকাতায় যে হঠাৎ আমরা জানতে পারি যে ওই হোটেলে ও মারা গেছে। কোনো মানুষ ওনাকে খারাপ বলতে পারবে না গ্রামে। সরকারের কাছে এই আবেদন যে আমাদের ছোট ভাই, সেজন্য আমাদের কাছে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। তেতুলিয়ার ঘোষপাড়ার বাসিন্দা রেপ্তি সরকারের বাড়িতেও শোকাবহ পরিবেশ। স্ত্রীর মৃত্যুর খবরে শোকে পাগল প্রায় স্বামী বাড়ি থেকে বেরিয়ে এখনো নিখোঁজ। স্বজনরা জানান রেপ্তির শ্বশুর শাশুড়ি ভারতে বসবাস করেন। তাদের সঙ্গে দেখা করতে ও চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। সে অসুস্থ ছিল, ডাক্তার দেখানোর জন্য ইন্ডিয়া গিয়েছিল। আর ওরা শ্বশুর শাশুড়ি এখান থেকে 15 বছর আগে এখান থেকে চলে গেছে। ওরা ওখানে বসবাস করে। অগ্নিকাণ্ডে প্রাণ হারানোদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছেন স্বজনরা। সময় সংবাদ, সাতক্ষীরা।
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ উপহাইকমিশন এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে শিখা ইন আবাসিক হোটেলের ইজারাদারকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের এই ভবনেই ছিল শিখা ইন আবাসিক হোটেল। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখানে মৃত্যু হয় 9 জনের। নিহতদের মধ্যে 7 জনই বাংলাদেশের নাগরিক। শুরু হয়েছে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া। এ বিষয়ে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন জরুরি পরিষেবাও চালু করেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সম্পূর্ণ করতে নিউ মার্কেট থানাও কাজ করছে। নিয়ম অনুযায়ী থানা থেকে প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি সংগ্রহের পর নিহতদের পরিবারের সদস্যরা বাংলাদেশ উপহাইকমিশনে যোগাযোগ করবেন। সেখানকার আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহ হস্তান্তর এবং বাংলাদেশ নিয়ে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হবে। 9 জনের ছবি পাঠাইছে, তার ভিতরে আমি 4 জনের ইয়ে করছি, মানে আপনি শনাক্ত করেছেন? জি, চিহ্নিত করছি। চিহ্নিত করার পরে আমাকে আবার ফোন দিয়ে বলছে যে আপনি যেগুলো যদি আপনার রিলেটিভ হয় সেইগুলো ছবি আবার ব্যাক করেন। তারপরে আমি ব্যাক করছি। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। শিখা ইন আবাসিক হোটেলের ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেলের মূল মালিকের খোঁজেও অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী সংগঠনও। জরুরি বৈঠক ডেকেছেন সংগঠনের নেতারা। এই ঘটনার পর নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলগুলোর লাইসেন্স, অগ্নি নিরাপত্তা এবং ভবনের বৈধতা নতুন করে খতিয়ে দেখতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও আভাস মিলছে। নিউ মার্কেট থানা থেকে চূড়ান্ত এনওসি পাওয়ার পর দেহ নিয়ে পৌঁছে যেতে হবে ভারত বাংলাদেশের সীমান্তে। এই প্রক্রিয়ার মধ্য থেকেই কিন্তু মঙ্গলবার গভীর রাতে মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটে মর্মান্তিক দুর্ঘটনার শিকার বাংলাদেশিদের দেহ পৌঁছবে তার স্বজনদের কাছে। কলকাতার নিউ মার্কেট থানার সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এই মুহূর্তে ভারতের কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, মির্জা গালিব স্ট্রিট যে থানা এলাকায়, সেই থানা এলাকাটি নিউ মার্কেট থানা। আমি এই মুহূর্তে নিউ মার্কেট থানায় রয়েছি, কারণ ভরকেন্দ্র, এই ঘটনার ভরকেন্দ্র নিউ মার্কেট থানা। কারণ যে 9 জনের মৃত্যু হয়েছিল মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায়, তাদের মধ্যে 7 জনই বাংলাদেশি নাগরিক। এই 7 জন বাংলাদেশি নাগরিকের দেহ নিয়ে যাওয়ার জন্য স্থানীয় প্রশাসন অর্থাৎ রাজ্য সরকার, কলকাতা পুলিশ এবং বাংলাদেশের উপহাইকমিশনের পক্ষ থেকে কিন্তু ইতিবাচক যে প্রক্রিয়া, সেটি কিন্তু প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে এরই মধ্যে। নিউ মার্কেট থানায় এই মুহূর্তে দেবাশিস দত্ত, তার পরিবারের যে স্থানীয় অভিভাবক এবং বাংলাদেশ থেকে আসা তার ভাইরা রয়েছেন এবং আরও এক আত্মীয় রয়েছেন উত্তরবঙ্গে, তিনি রয়েছেন। মোট 3 সদস্যের একটি প্রতিনিধি দল দেবাশিস দত্তের দেহসহ তার পরিবারের বাকি 3 জনের অর্থাৎ 4 মরদেহ নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রথম ধাপ শনাক্তকরণের যে শনাক্তকারীকে চিহ্নিত, সেটি এই মুহূর্তে নিউ মার্কেট থানার অভ্যন্তরে সম্পন্ন হচ্ছে। এছাড়া আরও কয়েকজন, যারা আমরা এই সকালবেলা কথা বলেছিলাম, আপনি জানেন যে 7 জন ভারতীয় নাগরিক, 7 জন বাংলাদেশি নাগরিক ছাড়াও কিন্তু 2 জন ভারতীয় নাগরিক রয়েছে। তাদেরও আত্মীয় স্বজন আমরা দেখেছি নিউ মার্কেট থানায় রয়েছে। এখনো পর্যন্ত যে মরদেহ ময়নাতদন্তের কাজ, দেবাশিস দত্তের পরিবারের ময়নাতদন্তের কাজ এখনও সম্পন্ন হয়নি। আর সাভারের যে দেহটি রয়েছে, সেই দেহটির প্রকৃত দাবিদার এখনও এখানে এসে পৌঁছায়নি। একই রকমভাবে সাতক্ষীরার যে আরও 2টি দেহ রয়েছে, সেই 2টো দেহের দাবিদারও কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আপনি জানেন যে রেবতী সরকার, তার ছেলে মানিক সরকার এই মুহূর্তে উত্তরাখণ্ড রয়েছে, সেখান থেকে আসতে আগামীকাল সময় নেবে এবং দেহ শনাক্তকারীরা এলেই ময়নাতদন্ত সম্পন্ন হবে এবং তারপর পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশি যে 7 নাগরিক, তাদের দেহ নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রশাসনিক প্রক্রিয়ার কাছে সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সুব্রত আচার্য।
এদিকে কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, এই ঘটনায় সব ধরনের সহযোগিতা করবে ভারত। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় দিল্লি। বৈঠকে এমনটাই জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। ভারতের কলকাতায় নিউ মার্কেটের কাছে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 9 ব্যক্তির 7 জনই বাংলাদেশের। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের নিজ এলাকা ও পরিবারে এখন শোকের মাতম। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে কলকাতায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে হাইকমিশনার বলেন, মর্মান্তিক এই ঘটনায় যা করণীয় সব ব্যবস্থা নেবে ভারত সরকার। এটা খুব দুঃখের কথা, আর ওইখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় রয়েছে দিল্লি। আমরা ওনাকে দাওয়াত দিই, আর এক্সপেক্টিং হিজ অ্যারাইভাল দেয়ার, এটুকুই বলেছে। কিচ্ছু আলাপনে আমি উত্থাপন, ইট ইজ দ্য ম্যাটার অফ আওয়ার মিনিস্ট্রি। এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কলকাতায় অগ্নি দুর্ঘটনায় বাংলাদেশি নাগরিকদের হতাহতের বিষয়টি আলোচনায় আসেনি। না, আমার এখানে এসব বিষয়ে কোনো আলোচনা করেনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ নানা অপকর্মে জড়িত রোহিঙ্গারা তারা অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে, এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর রোহিঙ্গা সংকটকে টাইম বোমার সঙ্গে তুলনা করে মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য বলেছেন, আগামী 2-1 বছরের মধ্যে এ সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 3 সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স 2026-2 সমাপনী অনুষ্ঠান। অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সামরিক কর্মকর্তা, চিকিৎসক, সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি। 37 জন ফেলোর হাতে সনদপত্র তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে সনদ বিতরণ অনুষ্ঠানে ফেলোরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। স্বনির্ভর ও দক্ষ জাতি গঠনে এই কোর্স উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশাবাদ প্রকাশ করেন তারা। আমার জীবনে ক্যাপস্টোন দিয়ে কি হলো, আমি আসলে সেই ক্যাপস্টোনের সদস্য যেখানে সবচেয়ে বেশি নারী পার্টিসিপেন্ট ছিল, এবং এই জন্য আমি গর্বিত। এবং সেই কারণে যেটা হয়েছে, আমাদের শ্রদ্ধেয় কমান্ড্যান্ট আমাদেরকে একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিয়েছেন। ওনার সবগুলো কথার মধ্যে ছিল দেশপ্রেম, কিন্তু শাড়ি পরতে গেলে বাংলাদেশি শাড়ি পরতে হবে। রোহিঙ্গা সংকট প্রকট আকার ধারণ করেছে উল্লেখ করে মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, যে কোনো সময় এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটা এক সময় ইন দ্য নেক্সট কাপল অফ ইয়ার্স পরে এটা ইট মাইট বি আউট অফ কন্ট্রোল অফ আস। এটা প্রথমেই 2017-এ যদি স্পাইনওয়ালা গভর্নমেন্ট থাকতো, তাহলে ওইটা ওই সময় কন্ট্রোল করে দিত। But since we had a spineless government at that time, এই জিনিসটা আজকে একটা বিরাট বেলুন হয়ে আমাদের এখানে আবির্ভূত হয়েছে, and it can burst in the coming few years into something very unpleasant. প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, দেশের পরিবেশ ও অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করছে রোহিঙ্গা সংকট। এছাড়া মাদক পাচার, চোরাচালান সহ নানা অপরাধের সঙ্গেও জড়িত তারা। রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে, ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কোর্সে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করেছেন, যা দেশের সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের অভাবে পাম্পে পাম্পে যানবাহনের সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না চাহিদা মতো। এতে বিপাকে পড়েছেন গাড়ির চালক ও যাত্রীরা। এদিকে মহেশখালীতে মার্কিন কোম্পানির এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় তৈরি হচ্ছে ভোগান্তি বাড়ার শঙ্কা। ঘুরছে না চাকা, চলছে না গাড়ি, ফিলিং স্টেশনের লাইনেই কাটছে ঘন্টার পর ঘন্টা। টানা 1 মাসের বেশি সময় ধরে চলছে গ্যাস সংকট। মাঝে কয়েকদিন সংকট কাটার আভাস মিললেও নানা জটিলতায় কাটছেই না দুর্ভোগ।
এমন পরিস্থিতিতেই বুধবার মহেশখালীর এক্সিলারেট টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, 3 থেকে 4 ঘন্টার ভোগান্তির পর মিলছে কাঙ্ক্ষিত গ্যাস। এখন একবারে প্রেশার টেশার কম, 3-4 ঘন্টা লাগে সিরিয়ালে দাঁড়ায় থাকতে, তারপরও পাওয়া যাচ্ছে না। যে 200-250 টাকার গ্যাস ভরি ভাই, এই গ্যাসে সারাদিন আমরা চালাইতে পারি না, টেনশনে থাকতে হয়, বুঝছেন, যে গাড়িটা আমরা মালিকের ডিউটিটা ঠিক মতো করতে পারবো কিনা। সকাল 8:30টায় আমি সিরিয়ালে দাঁড়াইছি, এখন প্রায় 12টা বাজতেছে, তো তাও ফুল প্রেশার নেই। গ্যাস নিতে নিতেই তো আমাদের দফা সারা, এখন তারপর চলবো কেমনে, কি করবো কেমনে, এইভাবে কি দিন যায় একটা ড্রাইভারের, মানুষের। রাইড শেয়ারিং গাড়ি ও সিএনজির চালকদের আয় রোজগার তলানিতে নামায় বেহাল অবস্থা তাদের। যে অবস্থা, আমরা গাড়ি চালাই ভাত খেতে পারতেছি না, আমাদের সংসার চলতেছে, বাচ্চা কাচ্চারা চলতে পারতেছে না। এই মানে অবস্থা চলা যাবে না, পরিস্থিতি প্রচুর খারাপ। মালিকরা কয় গাড়ি চালালে চলো, না চালো না চলো, 1200 টাকা জমা দিতে হইব। এই অবস্থায় আছি আমরা, বহুত কষ্টতে আছি এখন। এদিন চট্টগ্রাম নগর জুড়েও ছিল তীব্র গ্যাস সংকট। গ্যাসের চাপ কম থাকায় চালকরা পড়েছেন চরম দুর্ভোগে। আজকে ভোর 3:30 বাজে আসছি, এখনো পর্যন্ত বসে আছে, এখনো গ্যাস পাই নাই। সমস্যার কারণে ভাড়া মারতে পারি না ঠিক মতো গ্যাস পাই না, নাই ঘুম নাই খাওয়া। কালকে রাত্রে সিরিয়াল দিছে, গ্যাসটা পাই না, আর কবে আসবে ঠিকানা এবার দিতে আসে না। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট সমাধানের দাবি জানান পরিবহন সংশ্লিষ্টরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। হাম, ডেঙ্গু সহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হলেও উদ্বিগ্ন না হয়ে একসঙ্গে মোকাবেলায় জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করে এই কথা বলেন তিনি। জানান, 2 ডোজের এই টিকা 1 বছরের বেশি বয়সী 50 লাখের বেশি মানুষকে দেয়া হবে। দেশে বছরে কলেরায় আক্রান্তের হার 1000-এ 2 জন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছেন প্রায় 6,65,00,000 মানুষ। ঝুঁকি কমাতে সারা দেশে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু করেছে সরকার। বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বিসমিল্লাহ বলে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। নানা উদ্যোগে কলেরা নিয়ন্ত্রণে আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, পুরোপুরি নির্মূলের লক্ষ্যেই টিকার ক্যাম্পেইন শুরু করেছেন সরকার। হাম, ডেঙ্গু সহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে উল্লেখ করে মন্ত্রী দাবি করেন, এতেও উদ্বিগ্ন নন তারা। We all unitedly fight against all the wars, all the diseases. And we become successful to a good extent. বিভিন্নভাবে আমরা কিন্তু পর্যুদস্ত, তবে ইনশাল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। যেভাবে করোনাকালীন সময়ে অ্যাওয়ারনেস সৃষ্টির মাধ্যমে মানুষকে মাস্ক পরাইতে পড়ছে, মানুষ দূরত্ব বজায় রেখেছে, এই জিনিসগুলি কলেরার ব্যাপারে কিন্তু মারাত্মক। ঝুঁকি বিবেচনায় লালবাগ, গেন্ডারিয়া, কামরাঙ্গীরচর ও কদমতলী টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও কার্যকর রোগ নজরদারি ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমেই কলেরা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব। আলাদা অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রান্তিক পর্যায়ে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে সরকার। সারা দেশে অসংখ্য মানুষ প্রতি বছর কলেরাজনিত ডায়রিয়াতে আক্রান্ত হয়। এই ভ্যাকসিনের মাধ্যমে সেটাকে প্রতিরোধ করা যাবে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একসাথে কাজ করে সবাই মিলে আমরা আগের মতোই এই কর্মসূচিকে সফল করতে পারবো। সারা দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ কলেরা টিকা দেয়া হবে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ ৩,৮৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকালে সংগঠনটি বিজ্ঞপ্তি জানায়, ভ্যাট সহ প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,40,628 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,29,781 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,97,355 টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,61,000
2,196 টাকা। এর আগে সবশেষ গত 15 অগস্ট সকালে স্বর্ণের দাম 2,158 টাকা বাড়িয়েছিল সরকার। দেশের বাইরের খবর, ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে লেনদেনকারী দেশকেও চরম অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও এমন হুমকির আগে ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ইঙ্গিতও দেন ট্রাম্প। এদিকে হরমুজকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প মানচিত্র প্রকাশ করায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ইরানের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে তেহরান। খেলার খবর, মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। সুবারু পার্কে শুরু থেকেই আধিপত্য ছিল মেসি সুয়ারেজদের, তবে 11 মিনিটে ভ্যাসিলিভের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। পিছিয়ে পড়া ম্যাচে ফিরতে সময় নেয়নি সফরকারীরা। লুইস সুয়ারেজের বাড়ানো বল ঠান্ডা মাথায় গোল করে মিয়ামিকে সমতায় ফেরান ড্যানিয়েল পিন্টার। মিনিট 4 পরই মেসির বাঁ পায়ের জাদুতে 2-1 গোলের লিড পায় ডেভিড বেকহ্যামের ক্লাব। দ্বিতীয়ার্ধে ফিলাডেলফিয়াকে সমতায় ফেরান 18 বছরের ডিফেন্ডার নীল। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে মায়ামির ডি বক্সে ফাউল কেন্দ্র করে দু দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাগতিক মিডফিল্ডার কাভান সুলিভান এবং মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখান রেফারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 35 বছর পর নির্বাচিত রাষ্ট্রপতি পাচ্ছে দেশ। ভোট দিলেন প্রধানমন্ত্রী সহ বিএনপি প্রার্থী মির্জা ফখরুল। বিরোধী দলীয় নেতা সহ ভোট দিচ্ছেন অন্য এমপিরা। বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। দেয়া হলো গার্ড অব অনার। কাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার। কলকাতায় আগুনে নিহত দুজনের গ্রামের বাড়ি সাতক্ষীরায় মাতম। 7 বাংলাদেশের মরদেহ হস্তান্তর শুরু। হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ হাই কমিশনারের। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। আলিশা, ধন্যবাদ আপনাকে। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।